মর্নিং কেমন কাটলো তোমাদের এই উইন্টার ভ্যাকেশন প্লাস মিড টার্ম? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং সরি স্যার। আমি আজকে প্রথমেই তোমাদেরকে আবার কত 15 মিনিটস ডিলে একটা নোট দিলাম। ঘুম ভাঙতেছিল না আর কি সকালবেলায়, প্রচন্ড কুয়াশা, ঢাকায় অনেক কুয়াশা আজকে। তোমরা কি চলে আসছো ঢাকা, যারা ঢাকার বাইরে ছিল তারা কি চলে আসছো নাকি এখনো বাসাতেই আছো? কি আবার সবাই চুপ হয়ে গেছো নাকি? স্যার সবাই বৃহস্পতিবার শুক্রবারের দিকে ফিরবে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করছি। আমি একটু মনে করার করছিলাম, মোটামুটি যতটুকু মনে আছে। আচ্ছা আমাদের সিআর দুইজন, তন্ময় আর আরেকজন নাম ভুলে গেছি। আরেকজনের নাম কি? আরেকজনের নাম হচ্ছে শুভ। শুভ। আচ্ছা তো তোমরা আমাদের ক্লাস টেস্ট তাহলে কবে দেবো? আগামী শনিবারে? শনিবারে হবে না স্যার, শনিবারে হচ্ছে আরেকটা সিটি চলে আসছে আর কি, বুধবারে দিলে কেন? ভালো হয় স্যার। আগামী শনিবারে স্যার হেড স্যার একটা সিটি দিয়ে দিয়েছে আর কি, মানে বেশি লোড হয়ে যাবে আর কি, ওই জন্য বুধবারে দিলে ভালো হয় স্যার ক্লাস টাইমে। তাহলে কিন্তু আমাদের আরো কয়েকটা সিটি পরপর চলে যাবে আর কি, মানে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের কিন্তু এটা কত 6 উইক শুরু হয়ে গেল না? জি স্যার, এটা 6 উইক। জি স্যার, হ্যাঁ আমাদের নেক্সট উইক হচ্ছে কিন্তু 7। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে প্রেসিপিটেশন হার্ডেনিং আমি তোমাদেরকে আজকে রাতে বা কালকে, সরি আমি নোটটা আমি আসলে উইন্টার ভ্যাকেশনে করবো ভাবছিলাম কমপ্লিট, কিন্তু আমি আসলে একটু বাইরে গিয়েছিলাম যার জন্য আর করা হয়নি কিছু। তাহলে যেটা হচ্ছে তোমাদেরকে আমি অ্যাটলিস্ট প্রেসিপিটেশন হার্ডেনিং এর অংশটুকু তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো এই বৃহস্পতিবারের মধ্যে। তাহলে আগামী বুধবার সকাল 8টায় ক্লাস টেস্ট, ঠিক আছে? 8টায় তো ফ্রি আছো? হ্যাঁ স্যার, 8টায় ফ্রি। জি স্যার। ঠিক আছে। স্যার সিটি আমরা স্যার আগের সিলেবাসেই দেই। কোন সিলেবাস ছিল? স্যার আগে ছিল স্যার ডিসলোকেশন আর কি আপনার আরে স্যার। ডিসলোকেশন পড়ে ফেলছো তুমি? স্যার আমাদের পড়ে জি স্যার ফেলে তো ওটা ভালো, ওটা পরে এক সময় নেওয়া যাবে না। ওই ডিসলোকেশনটা পরে এক সময় নেওয়া যাবে, ঠিক আছে? ওটা সমস্যা নেই। প্রেসিপিটেশন হার্ডেনিংটার উপরে দাও, এটা গুরুত্ব অনেক বেশি। এটা ঠান্ডা মাথায় পড়ো। এটা আমি দিয়ে দিচ্ছি। এটার হ্যান্ড আউট যদি না দিয়ে থাকে আমি আজকে সব দিয়ে দিচ্ছি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওগুলো সব আপলোড করে দিচ্ছি। ডিসলোকেশন থাকুক। স্যার পোস্টার প্রেজেন্টেশনের টেমপ্লেটটা দিন। বুঝি না স্যার পোস্টার প্রেজেন্টেশনের টেমপ্লেটটা বলেছিলেন দিবেন। হ্যাঁ ঠিক আছে, ওটা আমাকে সিআর সাহেব আমাকে মেসেজ পাঠাইছে, ইমেইল করছে, তারপরও দিয়ে দেবো। মানে আমি একটু এবার একটু বেশি ভ্যাকেশন মোডে ছিলাম আর কি। আচ্ছা ওগুলো সব দিয়ে দেবো, আজকে করে দিচ্ছি। আমি এখন সরি, আমরা পার্টিকেল কাটিং এবং লুপিং আমরা দেখছিলাম। এইখানে যেটা ছিল মনে আছে দুটা, একটা কাটিং এর লাইন একটা ছিল আর একটা ছিল লুপিং এর লাইন। জি স্যার। আচ্ছা তাহলে আমাদের কি জানি ছিল, যত আমাদের পার্টিকুলার সাইজ বড় হতে থাকবে, তত আমার কাটিং হতে স্ট্রেস তত বাড়তে থাকবে, লুপিং হতে স্ট্রেস তত কমতে থাকবে। অ্যাকর্ডিং টু তাদের দুটো ফর্মুলা আছে। এই ফর্মুলা হিসাবের মধ্যে যদি আর এর মান বসাই, একটাতে আর এর মান বসালে স্ট্রেসের টাও, যেটা স্ট্রেস টু লুপ হওয়ার জন্য যে স্ট্রেস লাগবে অথবা স্ট্রেস রিকোয়ার্ড ফর কাটিং, সেটা আস্তে আস্তে আমাদের একটাতে হচ্ছে বাড়বে এবং আরেকটাতে কমবে। তাহলে এই ঘটনা যখন ঘটবে, তার মানে কি আমি সবসময় কি লোয়ার স্ট্রেস যেটা লাগবে, আমি কম এনার্জি খরচ করে যে কাজটা করতে পারবো আমি তো সেটাই প্রেফার করব, তাই না? তাহলে প্রথম দিকে যখন আমাদের এই ঘটনাটা ঘটতে থাকবে, প্রথম দিকে আমাদের হচ্ছে প্রেফার হবে হচ্ছে লুপিং হওয়া, কাটিং হওয়াটা প্রেফার হতে থাকবে। তারপরে একটা সার্টেন ক্রিটিক্যাল সাইজ পার্টিকুলার যাওয়ার পরে দেখা যাবে যে আমাদের লুপিং হওয়াটাকে আমাদের ম্যাটেরিয়াল প্রেফার করছে। তার মানে যে
এই কাটিং যে একেবারে 100% বন্ধ হয়ে গেছে সেটা না, হয়তো দেখা গেল যে 90% হচ্ছে লুপিং হবে আর 10% কাটিং হয়তো দেখা গেল যে খুব বিগ সাইজেও আমাদের হতে থাকবে। আবার এইখানে যে একেবারে শুধু কাটিং হবে কোনো লুপিং হবে না এরকমও না, দুইটাই হতে থাকবে, বাট ডমিনেট করবে হচ্ছে কাটিং। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো আমাদেরকে মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। তাহলে যদি আমাদের টাও শিয়ার স্ট্রেস যদি যে পরিমাণ টাও শিয়ার স্ট্রেস যদি টাও ওর ওয়ানের থেকে বেশি হয়, তাহলে তখন সেখানে কোন ঘটনাটা ঘটবে? তোমার লুপিং নাকি কাটিং? নাসির উদ্দিন, কাটিং হবে স্যার। টাও শিয়ার স্ট্রেস যদি টাও ওর ওয়ানের থেকে বেশি হয় তখন হবে কাটিং। আচ্ছা, আর সাইফুল ইসলাম নাদিম, যদি শিয়ার স্ট্রেস টাও শিয়ার যদি টাও ওর ওয়ানের থেকে কম হয় তখন তাহলে কোনটা হবে? সাইফুল ইসলাম নাদিম, স্যার লুপিং স্যার। কেন রে ভাই? তুমি একটু এখন, আচ্ছা আমি ওয়াসিফুর রহমানের কাছে যাই, আনমিউট করো ওয়াসিফ। জি স্যার। ওরা কি এটা ঠিক বলেছে? টাও শিয়ার যদি টাও ওর ওয়ানের থেকে বেশি হয় তখন কাটিং হবে? জি স্যার। কেন? স্যার ওর ওয়ানটা তো হলো স্যার আমার যে মানে লুপিং এর ক্ষেত্রে আমার যে শেয়ার ফোর্সটা হ্যাঁ, লাগে ওইটা। এখন স্যার আমার যদি ক্লাস্টারটা যদি স্যার মানে বড় হয়ে থাকে তাইলে তো স্যার আমার লুপিংটাই হবে। আর শেয়ার ফোর্সটা আমি যদি বড় হচ্ছে যেহেতু তাহলে তো স্যার আমার ওখানে কাটিংটাই বেশি হচ্ছে না? এটা হচ্ছে কাটিং আর এটা হচ্ছে লুপিং। কোনটাকে আমি প্রেফার করছি? ওর ওয়ানে যদি আমার ওর ওয়ান যদি হতে আমার যদি কম স্ট্রেস লাগে তাহলে কি আমার ওর ওয়ান হবে নাকি লুপিং হবে নাকি কাটিং হবে? স্যার ওর ওয়ান যদি স্যার মানে কম হয় তাহলে স্যার কাটিং হবে। যদি আমার আবার আবার আমরা আমরা এই গ্রাফটাতে যদি যাই, আমার স্ট্রেস যেটাতে কম লাগবে সেটা ঘটবে না ঘটনাটা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার, ওই যে কোনে উল্টা বলে ফেলছি। ওয়াসিফ বুঝে গেছে? জি স্যার। কি বুঝছো? আমার যে মানে স্যার একটা স্ট্রেস আসলো, আমার যখন এটা স্যার এটা শোনো, এটা আসলো 100 MPa আর এটা আসলো হচ্ছে 70 MPa, তাহলে এটা করতে আমাকে কম এনার্জি দিতে হচ্ছে, তার মানে কি এইটা আমার আমি এই কাজটাতে আমি করার চেষ্টা করব, তাই না? এটা মানে কি, তার মানে জি হচ্ছে স্যার। যে লুপিং জি স্যার আমি উল্টা করব। বলছি স্যার। হ্যাঁ, আর নাদিম ওটা যেহেতু দেখছে এক জায়গায় কাটিং, নাদিমটা চিন্তা না করে ওটাকে উল্টাটা অন্যটাকে বলে দিচ্ছে লুপিং, তাই না নাদিম? সাইফুল ইসলাম, আচ্ছা, তাহলে নর্মালি যেটা হয়, এই যে কাটিং যে জায়গায় ঘটবে, কাটিং গুলো ঘটবে হচ্ছে আমাদের নর্মালি খুব ছোট সাইজের পার্টিকেল গুলোতে। ইফেক্টিভ কাটিং ঘটবে হচ্ছে খুব ছোট সাইজের পার্টিকেল গুলোতে, যেরকম মনে করো জিপি জোন, আমরা জিপি জোন পরে আসছি না, জিপি জোনের যে পার্টিকেল গুলো আছে সেগুলোতে আমাদের ঘটনা ঘটবে, যেরকম মনে করো যে 50 ন্যানোমিটার এই টাইপের সাইজের যে পার্টিকেল, সেগুলোর জন্য আমাদের কাটিংটা খুবই ইফেক্টিভ থাকবে। পার্টিকেল সাইজ যত আস্তে আস্তে বড় হতে থাকবে তাহলে কি হবে, আমাদের ওর ওয়ানটা আমাদের আস্তে আস্তে আমাদেরকে কি হবে, বাড়তে, আমাদের ওর ওয়ানটা আমাদের বাড়তে থাকবে, মানে ওর ওয়ানের চান্স তত, ওর ওয়ান লুপিং এর চান্স তত বাড়তে থাকবে। তাহলে কি হবে, তার মানে কি, ফাইন পার্টিকেলস আর ইফেক্টিভ ব্যারিয়ার টু ডিসলোকেশন মুভমেন্ট, যদি তারা ইমপেনিট্রেবল হয় মানে তারা হার্ড হয়, ইমপেনিট্রেবল মানে কি, হার্ড হয়, মানে সেটার ভিতরে তুমি কাটিং করে ঢুকতে পারবে না, ডিসলোকেশন সেটার ভিতরে ঢুকতে পারবে না, through which dislocation can only move by bypassing, তখন আমাদের কি হবে, লুপ ফর্মেশন করবে। যদি ফাইন পার্টিকেল হয়, পার্টিকেল যদি ফাইন হয়, অথবা পার্টিকেল যদি সফট হয়, অথবা পার্টিকেল যদি উইক হয়, তখন আমাদের কি করবে, কাট করবে। ফাইন মানে হচ্ছে স্মল, ঠিক আছে? আর পার্টিকেল যদি হার্ড হয়, পার্টিকেল যদি বিগ হয়, পার্টিকেল যদি স্ট্রং হয়, তাহলে সে কি করবে, লুপ তৈরি করবে। বাইপাস। হ্যাঁ, বাইপাস করবে মানে লুপ তৈরি করবে। তাহলে পার্টিকেল যদি স্মল পার্টিকেল গুলো সাধারণত কোহেরেন্ট হয়ে থাকে, কারণ অল্প জায়গা নিয়ে আসে, তারা কোহেরেন্ট পার্টিকেল থাকে, সেগুলো ভিতর থেকে আমাদেরকে তারা কাট করে চলে যেতে পারবে, কিন্তু তারা হচ্ছে নর্মালি ম্যাট্রিক্সের ভিতর দিয়ে যখন তারা যায়
সেই তুলনায় আমাদের তার বেশি স্ট্রেস লাগে, সেজন্য যখন আমাদের এবং তার সংখ্যা অনেক বেশি থাকে, স্ট্রেসও বেশি লাগবে প্লাস তার নাম্বারও বেশি, বাধা রেজিস্ট্যান্সও বেশি। সেজন্য যদি তোমার জিপি জোন থাকে সেখানে আমি নাম্বার অফ ইফেক্টিভ ব্যারিয়ার বেশি পাবো, রেজিস্ট্যান্স বেশি পাবো, ফলে স্ট্রেসটা আমাদের তখন বেশি বাড়বে। যখন পার্টিকেল কাট করবে বাই ডিসলোকেশন, দ্য পার্টিকেল এক্সপেরিয়েন্স এ স্টেপ অফ বার্গারস ভেক্টর সাইজ, তাই না? একটা যখন এস ডিসলোকেশনের কথা চিন্তা করো, তারা যখন পার্টিকেলটা কাট করবে তার মানে কি, পার্টিকেল যেটা ছিল পার্টিকেলটার ভিতরে একটা স্টেপ তৈরি করছে, তাই না? এদিকে একটা স্টেপ তৈরি হবে না, এদিক থেকে একটা বাড়বে, এদিকে একটা স্টেপ তৈরি হবে, তার মানে কি সারফেস এরিয়া অফ দ্য পার্টিকেল বেড়ে যাবে, তাই না? ক্লিয়ার? সারফেস এরিয়া যদি বেড়ে যায় তার মানে সারফেস এনার্জিও তার বেড়ে যাবে। সারফেস এনার্জি যখন বেড়ে যাবে তার মানে কি আমাকে বাইরে থেকে আমাকে স্ট্রেস দিতে হবে, স্ট্রেস দিয়ে সেটাকে আমি তখন আমি তখন তাকে মিনিমাইজ করতে পারবো। তো আমি যদি তখন এরকম যখন সারফেস এরিয়া বাড়লো, সবই বাড়তেছে, তার মানে আমি যখন কাট করাবো তখন হচ্ছে যে আমাদের কাট করতে যাব তখন সে আমাদের বেশি পরিমাণ তাকে রেজিস্ট্যান্স তাকে দিতে হবে, কারণ একবার একটা পার্টিকেল একটু সাইজ বড় হয়ে গেল, তারপরে আবার একটা ডিসলোকেশন যখন আসবে তখন সে আরেকটু বেশি এরিয়া তার ভিতর দিয়ে পাস করতে হবে, ফলে কন্টিনিউয়াসলি আমাদেরকে স্ট্রেস আমাদেরকে বেশি লাগছে, যার জন্য স্ট্রেস বেশি লাগবে। ফলে এই জায়গাতে যেহেতু নাম্বার অফ ডিসলোকেশন সংখ্যা বাড়ছে না, স্ট্রেন হার্ডেনিং তেমন হবে না, স্লিপ ব্যান্ড যেগুলো পাবো, কারণ বারবার একটার ভিতর দিয়ে বারবার অনেকগুলো ডিসলোকেশন যাবে, তো স্লিপ ব্যান্ড গুলো যেগুলো আসবে ঠিক আমরা স্লিপ ব্যান্ড পাবো, মানে স্লিপ ব্যান্ড যেগুলো মানে অনেকগুলো স্লিপ যখন হবে এক জায়গাতে সেটা অনেক কোর্স আমরা পাবো, অনেক কোর্স বা আমরা একটা বিগ একটা স্লিপ লাইনগুলো আমরা বিগ পাবো, ঠিক আছে? তার মানে কি হলো, কোহেরেন্ট পার্টিকেল, খেয়াল রাখতে হবে পরীক্ষার সময় কিন্তু এগুলো নিয়ে প্যাচ দেওয়া কোশ্চেন থাকবে। কোহেরেন্ট পার্টিকেল জিপি জোন যদি থাকে স্লিপ ব্যান্ড তাহলে কি হবে, বড় হবে আর কি। কোর্স হবে। কেন হবে? কারণ একই জায়গা দিয়ে বারবার ডিসলোকেশন যাবে। স্ট্রেন হার্ডেনিং কি হবে, স্ট্রেন হার্ডেনিং এর পরিমাণ কি হবে, অনেক কম হবে। কারণ কি, নতুন কোনো ডিসলোকেশন সেই জায়গায় তৈরি হচ্ছে না, ঠিক আছে? যখন ডিসলোকেশন, আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। রোল নাম্বার 1, স্টুডেন্ট নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, 5, Present, 6, sir. 7, 8, 9, Present, sir. Sir, roll it present, sir. আচ্ছা 9, 10, 11, 12, 13, Yes, sir. মাইক অন রাখো সবাই, আমি কুইক বলে যাব। জাস্ট 12, 13, 14, 15, 16, মাইক অন করলে আমি Yes, বলতে sir. পারবো। 17, Sir, 18, 16. Yes, sir. 18 এর মাইক অফ, 19, Yes, sir. 20, 21, 22, 23, Yes, sir. 24, 25, Yes, sir. 26, Present, sir. 27, 28, Present, sir. তাদের মাইক হয়ে যাবে, আমি নাম বলা পর মাইক অফ করে দাও। 28, 29, Yes, sir. মাইক অফ করে ফেলো, হ্যাঁ। 30, 31, Present, sir. 32, Yes, sir. 33, 34, Yes, sir. 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, 40, 41, Yes, sir. 42, 43, 44, 45, 46, 47, 47 present, sir. 48, 49, 50. Yes, sir. Yes, sir. 1 absent. Sir, 51 present. Huh? Oh, sorry. 52, 53, 52, Yes, sir. 52 absent. 53, 54, 54, Present, sir. 55, 56, Yes, sir. 57, absent, 58, Yes, sir. 59, 60. তোমাদেরকে sir. এখন তাহলে মাইক অন করলা কি হবে? তোমাদেরকে যখন ডাকিয়ে রাখে তখন তোমরা মাইক অন করো না কেন? হ্যাঁ, রোল 7 মাইক অফ করো। Sir, rules. রোল 7 আসছো? স্যার ওই যে আমি গাড়িতে স্যার ঢাকা আসতেছি তো প্রবলেম হচ্ছে নিতে। ওরে বাবা, তুমি তো ভালো তো, আচ্ছা
তো ক্লাসের পরের পড়ানো দিতা এই ক্লাসের মাঝে কষ্ট করে আসতেছো কেন? আচ্ছা ঠিক আছে। আর এখন কিন্তু রাতে যারা আসো সাবধানে এসো, এখন কিন্তু কুয়াশা অনেক বেশি। আগামী 3 দিন অনেক ফগি হবে ওয়েদার বাংলাদেশে। রাতে ট্রাভেল না করাই ভালো, যদি করতেই হয় কেয়ারফুলি এসো অথবা ট্রেন ইউজ করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা করে নি এটা। তাহলে এই কয়জন অ্যাবসেন্ট থাকলো আজকে? আচ্ছা তাহলে আমরা এখন আসি এই গ্রাফটা। এই গ্রাফটা আমরা একটু বুঝি। এই গ্রাফটা আমাদের কি বলছে? ছবিটার দিকে তাকাও। আমাকে এই কাকে বলবো, এই সামির। ইয়েস স্যার। এই তো থ্যাংক ইউ। এখানে 1 2 3 4 5টা স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে। শিয়ার স্ট্রেন কথাটা বলে দাও, জাস্ট স্ট্রেস স্ট্রেন কার্ভ। এই মনে করো একটা লাইন, এই মনে করো আমার স্ট্রেস লাইন। এইখানে একটা এরকম করে একটা পিওর অ্যালুমিনিয়াম স্ট্রেস, তার স্ট্রেস স্ট্রেন কার্ভ। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা ওভার এজড কন্ডিশন। আরেকটা স্ট্রেস স্ট্রেন কার্ভ আছে এইভাবে করে, এই হয়ে গেছে সলিড সলিউশন। আরেকটা স্ট্রেস স্ট্রেন কার্ভ গেছে হচ্ছে এইভাবে করে গেছে এজড টু পিক হার্ডনেস। আরেকটা স্ট্রেস স্ট্রেন কার্ভ এইভাবে করে যা এইভাবে করে গেছে এজ টু ফ্রম জিপি জোন। এইগুলোর মধ্যে যে কোনো একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ তুমি আমাকে একটু এক্সপ্লেন করো। স্যার কিরকম ভাবে করবো স্যার? মনে করো স্ট্রেস স্ট্রেন কার্ভের শেপটা এরকম কেন? আচ্ছা আমি তোমাকে একটু, আচ্ছা ঠিক আছে আমি একটু হেল্প করি। পিওর অ্যালুমিনিয়ামের বেলায় আমরা দেখি হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ হচ্ছে কন্টিনিউয়াসলি আস্তে আস্তে একটা ইয়েল্ড স্ট্রেস আসলো এবং তারপর আস্তে আস্তে স্ট্রেস বাড়তে থাকলো। তারপর যখন আমরা সলিড সলিউশন দিচ্ছি, আমি একটু বলি, হ্যাঁ সলিড সলিউশন দিচ্ছি তখন স্ট্রেস স্ট্রেন কার্ভ আসলো, এখানে একটা ইয়েল্ড পয়েন্ট মিট করলো, মিট করার পরে সে এরকম স্ট্রেস স্ট্রেন কার্ভটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে বাড়লো। পিওর অ্যালুমিনিয়ামের তুলনায় সলিড সলিউশন যখন করলাম, মনে করে অ্যালুমিনিয়ামের বেলায় কথা হচ্ছে, অ্যালুমিনিয়ামে একটু কপার দিলাম বা একটু জিঙ্ক দিলাম অথবা ম্যাগনেসিয়াম দিলাম, এখানে আমাদের স্ট্রেসের অনেক ড্রপ হলো, ইয়েল্ড স্ট্রেস অনেক বেড়ে গেছে এবং ইউটিএস আমাদের অনেক বেড়ে গেছে। এইটুকু পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের এই যে সলিড সলিউশন যে অ্যালয়টা আছে, মনে করো বাইনারি একটা অ্যালয়, সেটাকে আমি হিট ট্রিটমেন্ট করেছি। হিট ট্রিটমেন্ট 3 রকম ভাবে করেছি। একটা করেছি হচ্ছে যে জিপি জোন তৈরি হচ্ছে এরকম ভাবে একটা করে আমি হিট ট্রিটমেন্ট করলাম, মানে প্রেসিপিটেশন হার্ডেনিং করলাম। আরেকটা করলাম যে আমাদের হার্ডনেস কতটুকু পর্যন্ত বাড়ে, মানে আমাদের কখন হার্ডনেস আমাদের বাড়তে থাকবে, যখন আমাদের জিপি জোনের পরিমাণ অনেক বাড়বে, জিপি জোন 1 জিপি জোন 2 তৈরি হবে, অল্প কিছু ইনকোহেরেন্ট থাকবে আর অলমোস্ট কোনো ধরনের আমাদের ইনকোহেরেন্ট পার্টিকেল থাকবে না, ওরকম একটা পজিশনে আমাদের হার্ডনেস অনেক বাড়বে। মানে আমি এই যে দেখো পিক হার্ডনেস পর্যন্ত আমি তাকে এজিং করেছি, একটা জিপি জোন তৈরি হওয়া পর্যন্ত এজিং করেছি। আরেকটা করেছি কি, বেশি সময় ধরে তাকে প্রেসিপিটেশন হার্ডেনিং করেছি, এজিংটা বেশি সময় ধরে করেছি, ফলে এটাকে বলছি আমি ওভার এজড। দেখো তিনটার স্ট্রেস স্ট্রেন কার্ভ 3 রকম না? জি স্যার। যে কোনো একটা কার্ভ আমাকে একটু এক্সপ্লেন করা, কাইন্ডলি একটু ট্রাই করো। স্যার এই যে এইচ টু ফর্ম জিপি জোন স্যার, এখানে যখন স্যার আমরা যখন স্যার শেয়ার স্ট্রেন বাড়াচ্ছি তখন স্যার জিপি জোন বাড়ছে, যখন স্যার আমাদের কাটিং করা লাগছে স্যার, মানে মানে স্যার ওই জিপি জোন যখন হয়েছে স্যার, মানে পার্টিকেল গুলো তো স্যার বেশি কোহেরেন্ট, তো স্যার আমাদের কাট করে যাওয়া লাগছে ডিসলোকেশন গুলা, সেজন্য মানে ইএল স্ট্রেনটা বাড়ছে স্যার, এইচ টু জিপি জোন যেটা স্যার। এই ও কি বলতেছে, ঠিক বলতেছে? এই নাসিরউদ্দিন স্যার ওকে ঠিক বলতেছে না কি বলতেছে বলো? স্যার ও বলতে চাচ্ছে যে যদি ওই ইল্ড স্ট্রেন্থটা বাড়তেছে স্যার, এর কারণে যে সিমেট্রিক্যাল কথাটা বলতে চাচ্ছে স্যার, তো কাটিং বেড়ে যাচ্ছে। আচ্ছা রিদওয়ান, আজকে তো রিদওয়ান একদম চুপ কেন, কি ঠান্ডা লাগছে নাকি? না স্যার, আপনি তো জিজ্ঞেস করেন নাই। আচ্ছা একটু একটা
হ্যাঁ রিদওয়ান, Yes, sir. কি এটা কি নিউ ইয়ার্স রেজলিউশন আছে? এবার কথা কম বলবা। না, স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে ফারিন নওশিন। Yes, sir. যে কোনো একটা এক্সপ্লেন করো আমাকে। আমি একটু হেল্প করি। আমাদের পার্টিকেল যখন ছোট থাকে তখন কি বলেছি? পার্টিকেল কাটিং করবে, তাই না? Yes, sir. পার্টিকেল যখন বড় হবে তখন কি বলেছি? Sir, looping. লুপিং করবে। তার মানে যদি ওভার এজড হয় তার মানে তখন কি হবে? লুপিং Sir, হবে। looping, ওভার sir. এজড মানে কি পার্টিকেল সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ কি বেশি সময় ধরে এজিং করেছে, তার মানে বেশি সময় ধরে তাকে বেশি টাইম এবং টেম্পারেচার তাকে দিয়েছো, দ্যাট মিন্স তোমাকে ডিফিউশন বেশি হবে। ইন দ্যাট কেস তাহলে কি হবে? আমাদের তখন পার্টিকেলের সাইজ বেড়ে যাবে, পার্টিকেলের নাম্বার কমে যাবে, নাম্বার ডেন্সিটি কমে যাবে, বাট পার্টিকেলের সাইজগুলো অনেক বিগার হয়ে যাবে। আর যদি পার্টিকেল যদি কাটিং করে তার মানে কি সেখানে জিপি জোন তৈরি হয়েছে। শুধু জিপি জোন কখন তৈরি হবে? যখন আমাদের শুধুমাত্র খুব ছোট ছোট পার্টিকেল থাকবে, তাই না? মানে খুব অল্প ধরনের একটা অপটিমাম কন্ডিশন ধরে আমরা তাকে প্রেসিপিটেশন হার্ডেনিং আমরা যদি করি তখন আমাদের শুধুমাত্র কাটিং হবে। তাহলে এরকম একটা কন্ডিশনে তার মানে এখন যদি আমাদের কাটিং হয় তখন আমাদের কি হবে? স্ট্রেন হার্ডেনিং এর রেট কি হবে? কম Sir, হয়েছে কম থাকবে। স্ট্রেন হার্ডেনিং কম থাকবে। পান্থপথির তাই না? হ্যাঁ, পান্থপথির সরকার। হ্যাঁ, তুমি আমাকে বলো এখন তাহলে যদি আমাদের পার্টিকেল যখন কাটিং হবে তখন পার্টিকেলের সাইজ অনেক ছোট থাকবে, তখন আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেট কি হবে? কম থাকবে। কারণ কি? কাটিং করার সময় নতুন ডিসলোকেশন তৈরি হচ্ছে না। যখন নতুন ডিসলোকেশন তৈরি হবে তখন স্ট্রেন হার্ডেনিং এর রেট বাড়বে। ফলে যখন কাটিং হচ্ছে বা স্ট্রেন হার্ডেনিং এর রেট কম থাকবে, ফলে কি হবে? ইয়েল্ড স্ট্রেস আসার পরে ইউটিএস পর্যন্ত পৌঁছাতে স্ট্রেস খুব বেশি বাড়বে না। ক্লিয়ার? জি স্যার। ওকে তন্ময়, তাহলে আমাদের যদি আমাদের এই ঘটনা যদি হয় তার লুপিং যখন হবে পার্টিকেলের সাইজ অনেক বড় হয়ে যাবে, ফলে কি হচ্ছে? যেহেতু ভলিউম ফ্র্যাকশন ফিক্সড, ফলে নাম্বার অফ পার্টিকেলস কমে যাবে, বাধার পরিমাণ কমে যাবে, কিন্তু বাধা যেগুলোতে আসবে সেগুলো হচ্ছে লুপিং এর কারণে আসবে। লুপিং হওয়া মানে হচ্ছে পার্টিকেলের নাম্বার বেড়ে যাবে। পার্টিকেলের নাম্বার যদি বেড়ে যায় দ্যাট মিন্স আমাদের সেই জায়গাতে কি তৈরি হবে? স্ট্রেন হার্ডেনিং হতে থাকবে। ফলে যখন আমাদের কাটিং হবে তখন আমাদের ইয়েল্ড স্ট্রেস বাড়বে নাকি কমবে? রিদওয়ান রাদিত। কাটিং হলে স্ট্রেন হার্ডেনিং হবে না, যেহেতু না, ইয়েল্ড নতুন স্ট্রেস কি হবে? ডিসলোকেশন। ইয়েল্ড স্ট্রেস বাড়বে না কমবে? মনে করে সলিড সলিউশনের একটা অ্যালয়, আর আমি হচ্ছে সেটাকে যদি যখন আমি এমন একটা অ্যালয় বানালাম যেখানে আমাদের কাটিং হবে অনেক বেশি, লুপিং হবে না, তখন তার ইয়েল্ড স্ট্রেস কি হবে? সলিড সলিউশন স্ট্রেস থেকে বাড়বে বাড়বে। না কমবে? বাড়বে। আচ্ছা ঠিক আছে। আর তাহলে আর আমাকে আরেকজন কে বলবা? সাদাত আল মেহেদি, রোল 3। জি স্যার। হ্যাঁ, যদি আমাদের লুপিং হয় তখন আমাদের ইয়েল্ড স্ট্রেস কি হবে? বাড়বে না কমবে? স্যার ওভার লুপিং হলে তো স্যার ওভারএজড ওটা হবে, তো ইয়েল্ড স্ট্রেন কমবে আর কি। আচ্ছা তুমি স্ট্রেন হার্ডেনিং দিয়ে কোনো ব্যাখ্যা দিতে চাচ্ছ? স্যার মানে আমি যতটুকু বুঝলাম আর কি, যে লুপিং হলে তো পার্টিকেল গুলো বড় বড় হবে, যার কারণে হচ্ছে ওই তো স্ট্রেস স্ট্রেন কার্ভে যে ওভারএজড হবে আর কি, হ্যাঁ। এই জন্য ইয়েল্ড স্ট্রেন কমবে আচ্ছা আর ঠিক কি। আছে, আমি তাহলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমি একটু এখন বলি, যদি আমরা যখন সলিড সলিউশন করলাম, দেখো পিওরের থেকে সলিড সলিউশনে যাওয়ার পরে স্ট্রেংথ আমাদের অনেক বাড়লো। এখন ওভারেজ যখন করছি তখন একটু খেয়াল করো, ওভারেজ যখন করলাম তখন কিন্তু এই আমার স্ট্রেসন কার্ভ হচ্ছে এইটা, তার মানে আমার ইয়েল্ড স্ট্রেস কোথায়? এইখানে, তাই না? এখন যদি আমরা আবার সেইটাকে যদি আবার যখন আমরা ওই ওভার এজিং না করে যদি নর্মাল আমরা এজিং করতাম, তাহলে দেখো আমাদের ইয়েল্ড স্ট্রেস চলে আসতো এখানে। পিক হার্ডনেস এর জন্য আমাদের যে জায়গা দেখো এখানে আমাদের ইয়েল্ড স্ট্রেস আসলো এই জায়গাটাতে। তাহলে আমাদের পার্থক্যটা কেন আসলো? পার্থক্যটা আসলো হচ্ছে দেখো, এই যে ইয়েল্ড স্ট্রেস যখন ওভার এজড করলাম পার্টিকেল গুলো অনেক বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, পার্টিকেল গুলো যদি বড় হয়ে যায়, পার্টিকেল গুলো যখন আমাদের অনেক বড় হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? আমাদের নাম্বার অফ রেজিস্ট্যান্স তখন কিন্তু কমে যাচ্ছে। মানে পার্টিকেল সাইজ যখন অনেক বড় হবে, আগে মনে করো যদি 1000টা পার্টিকেল থাকে, এখন পার্টিকেলের সংখ্যা হয়ে যাবে মনে করো 50টা, তাই না? তো তার মানে কি নাম্বার অফ বাধা কমে যাচ্ছে। নাম্বার অফ বাধা যদি কমে যায় তখন আমাদের কি হবে? যত বেশি বাধা থাকবে
তত ডিফর্মেশন শুরু হতে বাধা বেশি দিবে, মানে ইয়েল্ড স্ট্রেস তত বাড়বে। বাধা যদি কমে যায় ইয়েল্ড স্ট্রেস তখনই ড্রপ করবে। দেখছো ইয়েল্ড স্ট্রেস কোথায় চলে আসছে? আমি সলিড সলিউশনে যে ইয়েল্ড স্ট্রেস পেতাম তার থেকেও কিন্তু ওভারএস্ট করাতে ইয়েল্ড স্ট্রেস কিন্তু আরো নিচে নেমে গেছে, তাই না? তাহলে কি বুঝলাম? যদি ওভার এজিং করি আমাদের কিন্তু এই ম্যাটেরিয়ালটাকে আমরা সফট করে ফেলতে পারি, অনেক বেশি আমরা সফট করে ফেলতে পারি। তার সলিড সলিউশন স্ট্রেংথেনিং এর ফলেও যে পরিমাণ তার স্ট্রেংথ আসার কথা তার থেকেও তার স্ট্রেংথ আমি তাকে অনেক ড্রপ করাইতে পারি, মানে ইয়েল্ডিং ডিফর্মেশন শুরু হওয়াটাকে আমরা অনেক কমাই ফেলতে পারি। কিন্তু ইউটিএস হচ্ছে সলিড সলিউশনে এখানে, আর ওভারএজে দেখো ইউটিএস অনেক বেশি। কারণটা কি? এবং তুমি যদি এই স্লোপটা যদি খেয়াল করো এই স্লোপটা অনেক হাই। তাহলে এখানে কি ঘটনা ঘটলো? এখানে স্ট্রেন হার্ডেনিং এর পরিমাণ অনেক বেশি। কেন অনেক বেশি? কারণ লুপিং যখন হবে তখন নাম্বার অফ ডিসলোকেশনের সংখ্যা বাড়বে। যদি নাম্বার অফ ডিসলোকেশনের সংখ্যা বেড়ে যায় তাহলে আমাদের তখন সেটাতে আমরা কি হবে? তখন আমাদের ইউটিএস র্যাপিডলি আমাদের বাড়তে থাকবে, কারণ স্ট্রেন হার্ডেনিং এর রেট বাড়লে আমাদের ইউটিএস বাড়তে থাকবে। স্ট্রেন হার্ডেনিং এর রেট কখন বাড়বে? যখন ডিসলোকেশনের সংখ্যা বাড়বে। ওভার এজ যখন করব তখন লুপিং হচ্ছে, পার্টিকেল সাইজ বড় তাই লুপিং হবে, লুপিং হলে ডিসলোকেশনের সংখ্যা বাড়বে, ফলে ইউটিএস অনেক বাড়বে। তাহলে এই দুটো ক্লিয়ার হচ্ছে গ্রাফ? পরীক্ষা কিন্তু এটা থাকে। তাহলে স্যার। এখন হ্যাঁ, জি বলো, কিছু বলতে চাও? না আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এইটা একটা গেল। ওভার এজড হওয়াতে আমরা দেখলাম যে সলিড সলিউশন করেছি তার থেকে আমি স্ট্রেংথ ড্রপ করে দিচ্ছি, কিন্তু তার ইউটিএস কে আমি অনেক বাড়িয়ে ফেলেছি। এখন এইখানে এরকম হলো কেন? এখন আমাদের এই জায়গাটাতে এরকম হলো কেন? আমাদের এইটা যদি খেয়াল করি, এজ টু ফর্ম জিপি জোন, আর এখানে হচ্ছে এজ টু পিক হার্ডনেস। জিপি জোন যখন শুধু টার্গেট হচ্ছে আমার যখন জিপি জোন তৈরি করা, তার মানে আমি স্মলেস্ট পার্টিকেল আমি এমনভাবে আমার হিট ট্রিটমেন্ট শিডিউলটা করেছি, প্রেসিপিটেশন হার্ডেনিং বা এজ ট্রিটমেন্টটা এমনভাবে করেছি শুধুমাত্র খুবই ছোট 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 পার্টিকেল থাকবে, আর কিছু থাকবে না, একদম ছোট ছোট পার্টিকেল থাকবে। যদি সেই ঘটনা ঘটে তখন আমার ইয়েল্ড স্ট্রেস কি হবে? অনেক বেশি বাড়বে, তাই না? তখন আমার ইয়েল্ড স্ট্রেস সবচেয়ে বেশি পাবো, হাইয়েস্ট ইয়েল্ড স্ট্রেস পাবো। দেখো এই যে এখানে আমার ইয়েল্ড স্ট্রেস সবচেয়ে বেশি না, এখানে আমি ইয়েল্ড স্ট্রেস সবচেয়ে বেশি পেয়েছি। আবার যখন আমি পিক হার্ডনেস যখন চাচ্ছি, তার মানে কি পিক হার্ডনেস মানে কি? আমরা যদি একটু খেয়াল করি, অনেক আগে আমরা ছবিটা দেখেছিলাম। পিক হার্ডনেস মানে কিন্তু এরকম একটা জায়গা, তাই না? শুধু যে জিপি জোন থেকে যে পিক হার্ডনেস হবে সেটা না, কিন্তু জিপি জোন আসবে, জিপি জোন 2 আসবে, মানে কিছু মিক্সচার অফ জিপি জোন থাকবে, কিছু সেমি কোহেরেন্ট টাইপের কিছু পার্টিকেল আমাদের থাকবে, তাই না? তার মানে কি এরকম মিক্সচার যখন আমি পাবো তখন হচ্ছে আমি হাইয়েস্ট পার্টিকেলের আমি হাইয়েস্ট ম্যাটেরিয়াল ডেনসিটি পাবো। সেই ঘটনা যখন ঘটছে তখন আমার ইয়েল্ড স্ট্রেস ড্রপ করে গেল, কারণ কি স্মলেস্ট পার্টিকেলগুলো আর নাই, কিছু মিক্সড হয়ে গেছে, জিপি জোন 1 নাই, শুধু জিপি জোন 2 আসছে এবং আরো কিছু হয়তো সেমি কোহেরেন্ট টাইপের আছে, ফলে আমার ইয়েল্ড স্ট্রেস ড্রপ করে গেছে, কিন্তু আমার স্ট্রেন হার্ডেনিং এর রেট আমার অনেক বেড়ে গেছে। স্ট্রেন হার্ডেনিং এর রেট কেন বেড়ে যাবে কম্পেয়ার টু এই যে এটার তুলনায়? এটা স্ট্রেন হার্ডেনিং এর রেট বেড়ে গেছে না? কেন বেড়ে গেছে? কারণ সেখানে কিছু আমাদের লুপিং এরও কন্ট্রিবিউশন চলে আসছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এই উপরের দুইটা বুঝে গেছে? উপরের দুইটা কিন্তু কনফিউজিং, কিন্তু এইটা ওভারএজ আমি বুঝে গেলাম যে স্ট্রেন হার্ডেনিং এর রেট অনেক বেশি, কিন্তু এইখানে এটা তো আবার স্ট্রেন হার্ডেনিং এর রেট এইটার তুলনায় এখানে বেশি। কারণ কি? এখানে পিক হার্ডনেস এর জন্য যেহেতু চাইছি, তাই এখানে যে আমার যে পার্টিকেল গুলো আছে সেটা হচ্ছে একটা মিক্সচার অফ ফাইনেস্ট অ্যান্ড বলতে পারো সেমি ফাইনেস্ট, মানে ফাইনেস্টের থেকে মানে সেমি বিগের, হ্যাঁ সেমি বিগ। তখন কি হবে? সেমি বিগ গুলো দিবে লুপ আর এটা দিবে কাট, দুইটার মিক্সচার যেহেতু আসবে, লুপিং যেহেতু আসবে, মানে নাম্বার অফ ডিসলোকেশন বাড়বে, তাই এখানে স্ট্রেন হার্ডেনিং হবে, ফলে এখানে আমাদের ইউটিএসও অনেক বেড়ে যাচ্ছে। সেই কারণে আমি এই পিক হার্ডনেসটা পাচ্ছি, মানে পিক হার্ডনেস এবং স্ট্রেংথ অলমোস্ট সিমিলারই আমরা বলতে পারি, হ্যাঁ। তো এই তার মানে কি পিক হার্ডনেস এই জায়গায় আমরা পাচ্ছি, মানে এই পিক হার্ডনেসটা হচ্ছে ইউটিএসটা আর কি, ইউটিএসটা আমরা ওইখানে পিক পাচ্ছি। তার মানে কি? আমি আমার ম্যাটেরিয়ালকে আমি সফট চাই, তার স্ট্রেংথ কি পরিমাণ চাই তার উপর বেস করে আমি তাকে হার্ডেনিং এর পরিমাণ করব। যদি আমাদের কাটিং হলে কি হবে? স্লিপ ব্যান্ড গুলো বড় বড় স্লিপ ব্যান্ড থাকবে। লুপিং হলে কি হবে? স্লিপ ব্যান্ড গুলো ন্যারো এবং শর্ট স্লিপ ব্যান্ড হবে, ঠিক আছে? তার মানে
ওভার এজড কন্ডিশনে স্লিপ ব্যান্ড কি থাকবে আমি যাকে জিজ্ঞাসা করব সেই শুধু উত্তর দিবা। নুসরাত জাহান হৃদিতা। ওভার এজড অবস্থাতে স্লিপ ব্যান্ড কি হবে? তোমার বড় বড় স্লিপ ব্যান্ড থাকবে নাকি ছোট ছোট স্লিপ ব্যান্ড থাকবে? কাকে বলছিলাম? হ্যাঁ আচ্ছা ওর কথা শোনা যাচ্ছে না। মোহাম্মদ জাবির, জাবির 37। ওভার এজড হলে স্লিপ ব্যান্ড কি ছোট ছোট হবে নাকি বড় বড় হবে? ওভারেস্ট হলে স্লিপ লাইন স্যার বড় বড় হবে। না স্যার, ওভারেস্ট হলে স্লিপ লাইন স্যার ছোট হবে, স্লিপ ব্যান্ড গুলো। স্লিপ ব্যান্ড ছোট হবে কারণ কি? আগে কি হয়েছে, কাটিং যখন হয় তখন আমাদের কি হচ্ছে, একটা ভিতর দিয়ে 100টা যাবে, তার মানে কি ওখানে স্টেপ, অনেকগুলো স্টেপ তৈরি হতে থাকবে, তাই না? একটা পার্টিকেলের মধ্যে অনেকগুলো স্টেপ তৈরি হবে, ফলে আমাদের যে স্লিপ ব্যান্ড যেটা আমরা দেখবো এখানে, স্লিপ ব্যান্ড কি ওই যে স্টেপ গুলোই তো মিলিয়ে তো একটা স্লিপ ব্যান্ড, তাই না? স্টেপ গুলোর সমষ্টিটাই হচ্ছে স্লিপ ব্যান্ড। ফলে এই জায়গাটা যখন আমরা দেখবো ওটা অনেক কি হচ্ছে, আমাদেরকে অনেক আমাদের ওয়াইড থাকবে এবং বড় থাকবে, তাই না? মানে এটা তো অনেকগুলো বারবার কাটিং হবে, তো যার জন্য এটা অনেক বড় হবে, একটু চওড়াও হবে। কিন্তু লুপিং যখন হবে তখন তার এই ঘটনা ঘটতেছে না, কম ঘটতেছে, ফলে এগুলো আমাদের শর্ট এবং ন্যারো হবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? তাহলে পার্টিকেল ইফেক্টের সামারি যদি দেখি, লুপিং যদি হয় মানে বাউইং অথবা ওর ওয়ান লুপ ফরমেশন হয়, তাহলে স্ট্রেন হার্ডেনিং অনেক বেশি থাকবে, ইউটিএস সাধারণত আমরা বেশি পাবো। স্ট্রেন হার্ডেনিং এর রেট কেন বাড়বে? ডিসপ্লেশনের সংখ্যা বাড়বে ফ্রম দ্য লুপস। যদি কাটিং অথবা শেয়ারিং হয়, ইএলডেসএস আমরা বেশি পাবো, রাইট? ইএলডেসএস আমরা বেটার পাবো যদি কাটিং অথবা শেয়ারিং হয়। কোহেরেন্ট পার্টিকেল যদি হয়, খুব স্মল সাইজের পার্টিকেল এবং জিপি জোন থাকবে, মোস্ট ইফেক্টিভ ফর স্ট্রেংথেনিং। স্ট্রেংথেনিং কোথা থেকে আসবে? স্ট্রেংথেনিং কিন্তু ইউটিএস না, স্ট্রেংথেনিং আমরা কিসের মাধ্যমে হয়? ইএলডেসএস, তাই না? তাহলে স্ট্রেংথেনিং এর জন্য বেটার কি হবে? কোহেরেন্ট পার্টিকেলস। কোহেরেন্ট পার্টিকেলস থাকলে কি হয়, ওই যে ছোট ছোট যত স্মল পার্টিকেল থাকবা, লার্জ ইলাস্টিক স্ট্রেন হবে, তারা ওই যে ইন্টারফেসে পাবো আমরা হচ্ছে লার্জ ইলাস্টিক স্ট্রেন পাবো। স্ট্রেন পাওয়াতে কি হচ্ছে, সে জায়গাতে ডিসলোকেশন মুভমেন্টগুলো রেস্ট্রিক্টেড থাকবে, ফলে স্ট্রেস বাড়তে থাকবে। সেমি কোহেরেন্ট পার্টিকেল যখন হবে, পার্টিকেল সাইজগুলো আস্তে আস্তে ছোট সাইজ, একটু জিপি জোন থেকে একটু বড় সাইজ হবে, এগুলো ইফেক্টিভ। আর ইনকোহেরেন্ট পার্টিকেল, লার্জ পার্টিকেল ওভার এজড কন্ডিশনে যেটা পাবো সেটা হচ্ছে, যদি তুমি কোনো কারণে ইউটিএস বাড়াতে চাও স্ট্রেন হার্ডেনিং এর জন্য, সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ। যখন আমাদের এজিং যখন হচ্ছে, পার্টিকেল সাইজ আস্তে আস্তে কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। পার্টিকেল সাইজ যত বাড়তে থাকবে, তার মানে কি হবে, কাটিং করতে গেলে আমাদের বেশি পরিমাণে এনার্জি লাগবে, বেশি ওয়ার্ক ডান করতে হবে। ফলে হচ্ছে আমাদের যত কাটিং হতে থাকবে তত আমাদের সারফেস এরিয়া তত বাড়তে থাকবে, ফলে স্ট্রেসের পরিমাণ আমাদের আলটিমেটলি যেটা হচ্ছে কি, আমাদের সেই জায়গায় টোটাল স্ট্রেস যেটা আর কি, আমাদের বেশি পরিমাণ আমাদের এখানে স্ট্রেস তাকে দিতে হচ্ছে। যত আমাদের পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে, তত কি হবে, যত আমাদের এজিং হতে থাকবে, পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে স্টপ হয়ে যাবে। কেন আমাদের পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন বাড়বে? আমরা যদি ওই যে ইউটেকটিক ফেজ ডায়াগ্রাম যদি খেয়াল করতে থাকি, আমাদের এই লাইনটার উপরেই আমাদের পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন গুলো পরিমাণ আমি বাড়াতে কমাতে পারবো, তাই না? সলভাস লাইনের উপরে। কিন্তু একটা পর্যায়ে যে স্টপ হয়ে যাবে, কারণ কি, তুমি ম্যাটেরিয়ালের ভিতরে কত পার্সেন্ট অ্যালুমিনিয়াম কপার যদি হয়, কত পার্সেন্ট দিচ্ছ কপার, সেটা তোমার ফিক্সড, ফলে এই লাইনের একটা ম্যাক্সিমাম ইফেক্ট তুমি পাবা, এর বেশি তুমি আর সেখান থেকে তুমি পার্টিকেলের ভলিউম ফ্র্যাকশন তুমি আর বাড়াতে পারবা না। তাহলে আমাদের আবার একটু ঘুরে দেখি, লুপিং কি বোঝায়? ইনকোহেরেন্ট লার্জ পার্টিকেল। কাটিং বোঝায় কি? কোহেরেন্ট পার্টিকেল, স্মলেস্ট পার্টিকেল। কোহেরেন্ট পার্টিকেল যদি থাকে আমাদের, সেখানে আমাদের কি হবে, সারফেস এনার্জি কম থাকবে, কিন্তু সেখানে ইন্টারফেসের সাথে তার মিসফিট স্ট্রেন অনেক বেশি থাকবে, ফলে তারা ইফেক্টিভ ব্যারিয়ার টু কাটিং। কোহেরেন্সি যত কমতে থাকবে, তার মানে কি, সারফেস এনার্জি তত বাড়তে থাকবে, মিসফিট স্ট্রেন কমতে থাকবে। যত কোহেরেন্সি কমতে থাকবে তত হচ্ছে তার সারফেস এনার্জি তত বাড়বে, বাট মিসফিট স্ট্রেন কমবে। মিসফিট স্ট্রেন কেন কমবে? কারণ কি, ওখানে আমাদের ডিসলোকেশন তৈরি হবে। মনে আছে ওই যে কোহেরেন্ট, সেমি কোহেরেন্ট আর ইনকোহেরেন্ট ইন্টারফেসে যে দেখাইছিলাম, যখন সেমি কোহেরেন্ট অথবা ইনকোহেরেন্ট থাকে প্রচুর ডিসলোকেশন তৈরি আসে। যখন ডিসলোকেশন অনেক সংখ্যা বাড়বে, তখন হচ্ছে আমাদের মিসফিট স্ট্রেনের সংখ্যা আমাদের বাড়তে থাকবে। ফলে হচ্ছে কি হচ্ছে, আমাদের ব্যারিয়ারটা তখন আর আমাদের মানে ইফেক্টিভ ব্যারিয়ার আমরা তখন কাটিং এর মাধ্যমে পাবো না, তখন আমাদের
ওই লুপিং এর মাধ্যমে তখন আমাদের ইফেক্টিভ ব্যারিয়ার আসবে, মানে মিশ্রিত স্ট্রেনের পরিমাণ কমে যাচ্ছে, ফলে আমাদের ইয়েল্ড স্ট্রেসের যে ধাক্কাটা সে দিতে পারতো সেটার পরিমাণ তখন কমে যাচ্ছে। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটু আগাই সামনে। তাহলে আসি স্ট্রেন হার্ডেনিং। এখন যে আমরা স্ট্রেন হার্ডেনিং বললাম সেই জিনিসটা একটু আমরা একটু ডিটেলসে পড়বো এখন। হ্যাঁ, আচ্ছা, কালকে বুধবার, কালকে যদি পারি একটা, হয়তো তোমাদের তো ওই যে 9টা থেকে 10টা ফ্রি থাকে না বুধবার? হ্যাঁ স্যার, বুধবার তো ক্লাস থাকে স্যার। 9টা থেকে 10টা ক্লাস থাকে? জি স্যার। 8টা থেকে 9টা ক্লাস থাকে না, তাই না? হ্যাঁ জি স্যার, 8 থেকে 9টা ক্লাস নেয়। আচ্ছা, তাহলে হয়তো 8টা থেকে 9টা এক্সট্রা ক্লাস নিয়ে নিতে পারি, আমি জানাবো না। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা, এখন আসি স্ট্রেন হার্ডেনিং। স্ট্রেন হার্ডেনিং যেটা আছে, স্ট্রেন হার্ডেনিং আরেকটার নাম হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং। ইন্ডাস্ট্রিতে ওরা ওয়ার্ক হার্ডেনিং কথাটা ব্যবহার করে, আমরা টেক্সট বুকে আমরা স্ট্রেন হার্ডেনিং কথাটা ব্যবহার করি। যখন আমাদের ক্রিস্টাল ইয়েল্ডিং হচ্ছে, ডেফর্মেশন হচ্ছে, ক্রিস্টাল মুভ করছে, এই জিনিসটাকে বলা হয় ওয়ার্ক হার্ডেনিং অথবা স্ট্রেন হার্ডেনিং। অনেক সময় এটাকে ইন্ডাস্ট্রিতে কোল্ড ওয়ার্কিং অনেক সময় বলে থাকে তারা। ঠিক আছে, তাই আমাদের কি হচ্ছে, ম্যাটেরিয়াল আসলো, ইয়েল্ডিং এখানে হলো, আস্তে আস্তে এই যে পরিমাণ বাড়ছে, এটাকে বলা হচ্ছে স্ট্রেন হার্ডেনিং, স্ট্রেন হার্ডেনিং অথবা ওয়ার্ক হার্ডেনিং অথবা কোল্ড ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং। তার মানে কি, আমি ইয়েল্ডিং হলো, তারপরে আমাদের হঠাৎ করে দেখা গেলো যে আমাদের স্ট্রেন বাড়ছে, স্ট্রেন যত বাড়ছে, সরি, আমাদের দেখা গেলো যে স্ট্রেস অনেক র্যাপিড বেড়ে যাচ্ছে, মানে আমি এদিকে স্ট্রেনিং করছি, এদিকে এটা তো হচ্ছে স্ট্রেন বোঝাচ্ছে, তাই না? আমি যত ডেফর্মেশন করছি, এই জায়গাতে ডেফর্মেশন হওয়ার সময় স্ট্রেস একটা পরিমাণে বেড়েছে, কিন্তু এই জায়গাতে ডেফর্মেশন, ইলাস্টিক ডেফর্মেশন সময় যখন প্লাস্টিক ডেফর্মেশন শুরু হলো, দেখা গেল যে যত আমি ডেফর্মেশন করছি স্ট্রেস খুব র্যাপিডলি বাড়ছে। তার মানে কি, যত স্ট্রেনিং করছি তত হার্ডেনিং হচ্ছে, যত স্ট্রেনিং করছি তত হার্ডেনিং হচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে স্ট্রেন হার্ডেন। ঠিক আছে, কারণটা কি, আমাদের ডিসলোকেশনের অ্যাক্টিভিটি অনেক বেশি আমাদের বেড়ে যাচ্ছে, সেটার জন্যই আমাদের এগুলো বেড়ে যায়। তো আমাদের এই কারণে হচ্ছে, যত আমরা কোল্ড ওয়ার্কিং করি, কোল্ড ওয়ার্ক করলে আমাদের ম্যাটেরিয়ালে কি হয়, স্ট্রেস অনেক বেড়ে যায়, ইয়েল্ড স্ট্রেস অনেক বেড়ে যায়। যেরকম মনে করো ক্রেন, তারপরে ব্রিজেস, এসব জায়গাতে আমরা যেসব ওয়্যার গুলো ব্যবহার করি, সেগুলো হচ্ছে কি, সেগুলো সাধারণত কোল্ড ড্রন থাকে, মানে কোল্ড ওয়ার্কিং করা থাকে, কোল্ড অবস্থাতে, মানে কোনো টেম্পারেচার না দিয়ে রুম টেম্পারেচারে তাদেরকে ডিফর্মেশন ঘটানো হচ্ছে, ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে ডিসলোকেশন থেকে সে অনেক হাই একটা স্ট্রেংথ সে আমাদের ডেভেলপ করে থাকে। তাহলে আমাদের এই ঘটনা যখন ঘটে, স্ট্রেন হার্ডেনিংটার 3টা স্টেজ আছে। শুরুতে একটা স্টেজ আসলো, তারপর একটা স্টেজ, তারপরে 3 নম্বরের স্টেজ একটা আছে, একটাকে বলা হচ্ছে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। 3 জায়গাতে যদি আমি স্লোপ নেই, এই একটা, এগুলো নাম দিলাম থেটা। থেটা 1টাকে আমরা তাহলে তখন বলি হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং রেট অ্যাট স্টেজ 1, থেটা 2 হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং রেট অন অ্যাট স্টেজ 2, আর থেটা 3টা হচ্ছে আমাদের স্ট্রেন হার্ডেনিং রেট অ্যাট আমাদের স্টেজ 3। স্টেজ 3টা সাধারণত আমরা তেমন দেখা যায় না। স্টেজ 1টাকে একটা নাম হচ্ছে ইজি গ্লাইড, যেখানে খুব সহজে ডিসলোকেশন গ্লাইড করতে পারে। 2 নম্বরটাকে বলা হচ্ছে লিনিয়ার হার্ডেনিং রিজন, এই জায়গাতে আমাদের স্ট্রেন হার্ডেনিং এর রেট হচ্ছে ফ্ল্যাট, সেম থাকে, আর এখানে আস্তে আস্তে বাড়তে থাকে। 3 নম্বরটাতে র্যাপিড বাড়ে বা একটু একটু কমে যায়, কিন্তু ওইটা সবসময় ঘটে না, এটা টেম্পারেচারের উপর নির্ভর করে, ওইটা অত বেশি আমরা পাবো না। তাহলে স্টেজ 1টা তাহলে কি, ইজি গ্লাইড হয়, এখানে আমাদের অল্প স্ট্রেন হার্ডেনিং হবে। আমাদের 2 নম্বরটাতে হচ্ছে আমাদের 2 নম্বরটা হচ্ছে আমাদের মেইনলি এখানে আমাদের স্ট্রেনিংটা মেইন এই জায়গাটাতেই ঘটবে, আর 3 নম্বরটা হচ্ছে ক্রস স্লিপ শুধুমাত্র হবে, এবং এটা অনেক সময় টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এবং এটা নরমালি আমরা এগুলো পাবো না, এগুলো হাই টেম্পারেচারে গেলে তখন আমরা পাবো। তো আমরা জানি কি, স্ট্যাকিং ফল্ট এনার্জির ইফেক্ট আমরা পড়ছি, যে কপার এবং অ্যালুমিনিয়াম এনার্জি দিয়ে, যার যত স্ট্যাকিং ফল্ট এনার্জি যত বেশি, তার হচ্ছে কি স্ট্যাকিং ফল্টের উইথ তত কম থাকবে, এবং তখন সেটা সে ক্রস স্লিপ আমাদেরকে সে সহজে করতে পারে। তো সেটা আমরা অলরেডি আমরা পড়ে ফেলেছি, এটা আর বললাম না, এটা কিন্তু এটা এখানে থাকুক, এটা লাগে। তাহলে মেইনলি যে ওয়ার্ক হার্ডেনিং এর বা স্ট্রেন হার্ডেনিং এর থিওরিটা হচ্ছে কুলম্যান উইলসডর্ফ, উনি মেইনলি হচ্ছে, উনি জার্মান,
হচ্ছে কিন্তু আমেরিকাতে মাইগ্রেট করেছেন, পরে আমেরিকা ভার্জিনিয়াতে ছিলেন, ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে অনেক বছর। উনি মারা গেছেন 2010 মারা গেছেন। বাট উনি হচ্ছেন পাইওনিয়ার ছিলেন এই আমাদের ক্রিস্টাল ডেফরমেশন, পলিক্রিস্টাল ডেফরমেশন, এই লাইনে উনি খুবই পাইওনিয়ার একজন ছিলেন। তো উনি যেটা বলে গিয়েছিলেন, স্টেজ 1-এ আমাদের স্ট্রেন হার্ডেনিং রেট অনেক কম থাকে, সেখানে আমাদের ডিসলোকেশনের একটা লেয়ার একটা তৈরি হতে থাকে, একটা সেলের মতো কিছু একটা তৈরি হতে থাকে। যখন হতে থাকে, যখন স্টেজ 2-তে আসে, তখন বেসিক্যালি কি হয়, বিভিন্ন জায়গাতে এই যে ডিসলোকেশন যেগুলো আছে এরকম তারা হচ্ছে এরকম ছড়াছিটে না থেকে তারা একটা স্ট্রাকচার তৈরি করে, একটা শেপ তৈরি করে। সেই শেপটাকে উনি নাম দিয়েছেন হচ্ছে সেল। এখন ওই এটাকে আরেকটা নাম আছে হচ্ছে সাবস্ট্রাকচার, মানে স্ট্রাকচার এখনো হয় নাই, সাবস্ট্রাকচার। তো এই সেল বা সাবস্ট্রাকচারে যখন থাকে, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের এই সেল যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, সেলের ভিতরে কোনো ডিসলোকেশন থাকবে না, এই ডিসলোকেশনগুলো এসে এরকম করে একটা গ্রেন বাউন্ডারির মতো তৈরি করবে, এটা হচ্ছে সেল বাউন্ডারি তৈরি করবে, যেটা ভিতরে কোনো গ্রেন ডিসলোকেশন থাকবে না, লোয়েস্ট একটা এনার্জি কনফিগারেশন তারা তৈরি করবে। এই জায়গাগুলোতে আমাদের হচ্ছে সুন্দর করে তারা বাউন্ডারি তৈরি করবে। এরকম দেখো ওই যে অ্যালুমিনিয়ামের বেলায় সুন্দর করে সেলের এটা টিএম এর ইমেজ, ছোট ছোট, এই দেখো 1 মাইক্রন এইটুকু ছোট ছোট করে তারা এরকম সেল তৈরি করছে। এই সেলের বাউন্ডারি তৈরি হচ্ছে, দেখো এই জায়গায় বাউন্ডারি গুলো মোর ডিফাইন কম্পেয়ার টু এই জায়গায়, দেখো বাউন্ডারি গুলো কিরকম না, অত ডিফাইন না। কপার ওই যে হাই, যেটা লো এসএফই, আর অ্যালুমিনিয়াম হাই এসএফই যেগুলো, সেগুলো বাউন্ডারি গুলো সুন্দরভাবে ওয়েল ডিফাইন্ড এরকম বাউন্ডারি তারা পাওয়া যায়, এবং তাদের ভিতরে কোনো ডিসলোকেশন থাকবে না, এটার ভিতরে কোনো ডিসলোকেশন তাদের থাকবে না। এরকম করে যখন তৈরি হলো, তারা হচ্ছে ব্যারিয়ার দেয়। এই যে এই সাবস্ট্রাকচার যেগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ডিসলোকেশন মুভমেন্টে তারা ব্যারিয়ার থাকে, ফলে আমাদের একটা মিনিমাম রেটে কন্টিনিউয়াসলি আমাদের স্ট্রেস আমাদের বাড়তে থাকবে। তারপরে হচ্ছে স্ট্রেস 3 যখন আসবে, স্ট্রেস 1 গেল অল্প পরিমাণ হলে, স্ট্রেস 2-তে কন্টিনিউয়াস একটা থাকবে, লিনিয়ার একটা রেট থাকবে আমাদের কন্টিনিউয়াসলি, তাতে আমাদের স্ট্রেস বাড়তে থাকবে, মানে হার্ডনেস বা স্ট্রেস বাড়তে থাকবে। কারণ কি এই জায়গাটাতে কেন বাড়ছে, কারণ এই জায়গাতে আমাদের ডিসলোকেশন অ্যাক্টিভিটি বাড়ছে, অথবা স্লিপ বাড়ছে, যেটা আমরা বলি না কেন। এখন 3 নম্বর স্টেজে এসে এইটা কন্টিনিউয়াসলি এরকম না হয়ে লাইনটা এইভাবে চলে যাচ্ছে। কারণটা কি, তখন আমাদের ওই যে সেল যেগুলো ছিল ওখানে ডাইনামিক রিকভারি হয়, রিকভারি হয়। রিকভারি কেন হচ্ছে, আমাদের রিকভারি হচ্ছে কারণটা কি, রিকভারিটা হচ্ছে এই কারণে, ছবিটা আসে, রিকভারিটা হচ্ছে আমাদের ছবিটা এই যে এইখানে অনেকগুলো ডিসলোকেশন ছিল এইভাবে, তারপরে কি হলো, একটা আরেকটা মনে করো পজিটিভ এজ ডিসলোকেশন দিয়ে বলি, এরকম নানা রকমের আছে। তো মনে করো এরকম একটা অপোজিট ডিসলোকেশন দুটো যখন কাছাকাছি আসবে, তখন তারা কি হবে, একটা কমপ্লিট একটা প্লেন তৈরি করবে, মানে দুইটা ডিসলোকেশন কমে গেল। আবার মনে করো এই দুইটা মিলে একটা ডিসলোকেশন কমে গেল, তাহলে 6টার জায়গাতে এখন আমার মাইক্রোস্ট্রাকচারে কয়টা ডিসলোকেশন আছে তন্ময়? 2টা। যদি 2টা ডিসলোকেশন থাকে, তার মানে কি হলো, এই প্রসেসটাকে বলতে হচ্ছে রিকভারি প্রসেস। এই যে রিকভারি প্রসেসে তাহলে আমাদের কি হলো, ডিসলোকেশনের সংখ্যা কমে গেল। যদি ডিসলোকেশনের সংখ্যা কমে যায়, তখন আমাদের কি হবে, এইখানে যে পরিমাণে আমাদের স্লোপ ছিল সেই স্লোপটার এইটা থাকবে না, তখন সে কি হয়ে গেল, লাইনটা এদিকে চলে গেল, স্লোপটা আমাদের কমে যাচ্ছে। কারণটা কি, রিকভারি হওয়ার কারণে আমাদের স্লোপটা কমে গেছে। এবং এই রিকভারিটা হবে কখন, এটা হচ্ছে স্ট্রেস 3, অংশটা হচ্ছে স্ট্রেস 3। এই ঘটনাটা ঘটবে মেইনলি হচ্ছে আমাদের যখন আমাদের একটু টেম্পারেচার থাকে, সেজন্য বলা হয় স্ট্রেস 3টা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এইটুকু নিয়ে কারো কোনো কথা আছে? মিশাল ইসলাম রোলাট? না স্যার। তাহলে আমাদের এই যে স্ট্রেস 3-তে এসে আমাদের এটা কন্টিনিউয়াসলি এইভাবে না বেড়ে ড্রপ করলো কেন? রিকভারি হওয়ার কারণে, ডাইনামিক রিকভারি হওয়ার কারণে। হ্যাঁ, মানে এটা তো এইভাবে যাওয়ার কথা ছিল, তাই না? কিন্তু কি হলো, যখন আমাদের এই স্ট্রেস একটা পর্যায়ে এসে দেখা গেল যে লাইনটা আমাদের এইভাবে চলে গেছে, এইভাবে করে কন্টিনিউয়াসলি লিনিয়ারলি না বেড়ে পড়ে গেছে। কারণ কি, এটা ড্রপ করলো কারণ কি, রিকভারি হওয়ার জন্য। রিকভারি মানে কি, ডিসলোকেশন সংখ্যা তোমার স্ট্রাকচারের মধ্যে দিয়ে কমিয়ে ফেলা। কিভাবে তারা কমিয়ে ফেলে, এই যে প্রসেসে কমিয়ে ফেলে সেটা হচ্ছে আমাদের রিকভারি। কয়েকটা প্রসেস আছে, আমি একটু আগে যেটা দেখালাম, ওই যে
এরকম লাইন লাইন করে, এটা হচ্ছে পলিগনাইজেশন বলে, পলিগনাইজেশন। এইভাবে করে আমাদের স্ট্রেসের সংখ্যা আমাদের সরি ডিসলোকেশন সংখ্যা কমে যায়। ডিসলোকেশন সংখ্যা কমে গেলে কি হবে, আমাদের ওয়ার্ক হার্ডিং এর রেট কি হবে, কমে যাবে। কিন্তু স্ট্রেস বাড়তেই থাকবে, যেহেতু এখন আমাদের অনেক বেশি পরিমাণে ডিসলোকেশন আছে, স্ট্রেস বাড়তে থাকবে, কিন্তু ওয়ার্ক হার্ডিং এর রেটটা আমাদের কমে যাবে। তার মানে কি, যদি আমাদের দুইটা ম্যাটেরিয়াল দেখো, একটা যদি কোনো কারণে স্ট্রেন হার্ডেনিং এর রেট যদি তার চেঞ্জ না হয়, হার্ডনেস তেমন বাড়বে না। কিন্তু যদি স্ট্রেন হার্ডেনিং এর রেট আমাদের অনেক মডিফাই হতে পারে কিছু কিছু মেটালের বেলায়, ঠিক আছে? জি স্যার। তাহলে স্ট্রেন হার্ডেনিং এর রেট, এখন আরেকটা কোশ্চেন করি, লো স্ট্রেন হার্ডেনিং এর রেট একই মেটালের, মনে করে এফসিসি, এখানে এফসিসি মেটাল অ্যালুমিনিয়ামে ধরো, হ্যাঁ অ্যালুমিনিয়াম কপার আছে, এটার মধ্যে আমি একই মেটালকে আমি দুই রকম বিহেভিয়ার কখন নিয়ে আসতে পারবো, এই কার্ভটা কখন আনতে পারবো আর এই কার্ভটা কখন আনতে পারবো, কি করে আমি এই কাজটা করতে পারবো? যখন আমরা একটু চিন্তা করো, মানে আমি তাকে যদি ওভার এজ, এজিং করাইলে হবে না? হ্যাঁ আমি এজিং যদি মডিফিকেশন করি, এজিং এর শিডিউল যেটা, হ্যাঁ সেই ডিজাইনটা যদি আমি মডিফিকেশন করি, তাহলে কি হবে, লো স্ট্রেন হার্ডেনিং রেট নিয়ে আসতে পারবো। মানে কি, জিপি জোন রাখলাম, হ্যাঁ, বা এখানে জিপি জোন আনলে হবে না, কারণ এই জায়গায় কি হয়েছে, আমার ইয়েল্ড রেসেস তেমন বাড়ে নাই, বেড়েছে খুব অল্প বেড়েছে, তার মানে এখানে জিপি জোনেরও নাই, এখানে আমি ওভার এজড হওয়ার আগে কোনো একটা মিক্সড একটা কন্ডিশন আমাকে নিয়ে আসতে হবে, আর এই জায়গা হচ্ছে পুরোপুরি আমি ওভার এজড রেখেছি, তাই না? জি স্যার। এইভাবে করে আমরা মডিফিকেশন করতে পারি। কালকে সকালে হয়তো 8টায় ক্লাস নিতে পারি, তাহলে আমাদের এটা সকালে শেষ হয়ে যাবে, আমাদের কালকে শেষ করে ফেলতে পারবো আর যেটুকু আছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, তাহলে আজকে ক্লাস শেষ। আর আমাদের গ্রুপ বি, হ্যাঁ জি স্যার। বলো কি বলছিলেন? স্যার আজকে ক্যাপশন নেবে কি হবে, আমরা তো স্যার খুব একটা কাজ করিনি, অফ ছিল তো, আমরা আবার একসাথে দেখাও করি নাই, মানে ও ছুটি কাটাইছো, তাহলে কি আগামী সপ্তাহে বসতে চাও? জি স্যার, একবার আগামী সপ্তাহে বসলে জি ভালো স্যার হয়। এটা কাজ তো করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নিজেদের মধ্যে একটু কমিউনিকেট করে ফেলো গ্রুপ বির জন্য, গ্রুপ এ না, হ্যাঁ গ্রুপ বি, তাহলে হচ্ছে তাহলে আমরা আগামী মঙ্গলবারে তাহলে আগামী আমরা বসবো, ঠিক আছে? জি স্যার। এটা অনলাইন অফলাইন যে কোনো একটা করতে পারি, ঠিক নেই, হ্যাঁ স্যার তাহলে নেক্সট উইকে সিটি সিলেবাস এই হার্ডেনিং পুরোটা? এই যে প্রেসিপিটেশন মানে তোমার এই যে হ্যাঁ, মানে এই হ্যাঁ প্রেসিপিটেশন হার্ডেনিং এর, মানে আমি যে স্লাইড যেটা আছে পুরোটা পড়বো, আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দিচ্ছি এগুলো। স্যার প্রেসিপিটেশন হার্ডেনিং পুরোটা তাই না স্যার? প্রেসিপিটেশন হার্ডেনিং না, স্ট্রেংথেনিং মেকানিজমের পুরোটা। ও আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। ডিসলোকেশন বাদ? হ্যাঁ হ্যাঁ ডিসলোকেশন আপাতত বাদ, ডিসলোকেশনে নেব না, ডিসলোকেশন নিলে পরে নেব না, ঠিক আছে? স্যার হ্যাঁ আসসালাম, তোমরা তো লিভ নিয়ে নাও, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।